ডক্টর ইউনূসকে পদত্যাগের ফাঁদে ফেলা হচ্ছে, ডক্টর ইউনূস পদত্যাগের ফাঁদে পা দিচ্ছেন এমন একটি বিষয় আমি ডক্টর ইউনূসকে একটু বিষয়টি জানানো, পাশাপাশি দেশের মানুষকে জানানো যে ডক্টর ইউনূসকে পদত্যাগ যদি করানো যায় বা ডক্টর ইউনূস যদি এই মুহূর্তে পদত্যাগ করেন তাহলে জুলাই বিপ্লব আসলে শেষ হয়ে যাবে। জুলাই বিপ্লবের যারা জীবন দিয়েছেন, যারা এখন আহত আছেন, আহতদেরকে দেখবেন হসপিটাল থেকে ধরে নিয়ে জেলখানায় পড়া হচ্ছে, তাদের অনেককেই দেখবেন নানাভাবে মেরে ফেলা হচ্ছে। সো ডক্টর ইউনূস আপনি কেন পদত্যাগ করবেন? আজকে উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনূস এই জাতীয় একটি ধারণা প্রকাশ করেন। বিশেষ করে গতকাল জেনারেল ওয়াকারুজ্জামান যে অডাসিটি দেখিয়েছেন, যে ধৃষ্টতা দেখিয়েছেন, যে বেয়াদবি করেছেন ডক্টর ইউনূসের সাথে, একটা বাংলাদেশের যে হায়ারার্কি, যে র্যাঙ্ক গুলো আছে, অর্থাৎ এটাকে কি বলে, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স, সেই অনুযায়ী 12তম লেভেলের একটা কর্মচারী, সরকারি কর্মচারী জেনারেল ওয়াকার, সে যেভাবে ডক্টর ইউনূসের সঙ্গে বেয়াদবি করেছে সেটাই হয়তো ডক্টর ইউনূস নিতে পারছেন না। কিন্তু ডক্টর ইউনূস এই যে বেয়াদবি, এই যে অডাসিটি, এই যে ধৃষ্টতা যেটি জেনারেল ওয়াকার গতকাল দেখিয়েছেন, এগুলো কিন্তু পরিকল্পিত। যেহেতু আপনি বিভিন্ন সময় বলেছেন যে আমার কথা না শুনলে আমি চলে যাব, আমার কথা শুনতে হবে। যদিও এটারও আমি সমালোচনা করেছি, আমরা এখান থেকে সমালোচনা করেছি, আপনি কেন চলে যাবেন? আপনি দায়িত্ব নিয়ে কেন চলে যাবেন? এখানে তো মানবিমান বা ইমোশনের কোনো কারণ নাই, এটা প্রেম খেলা না যে আমার কথা শুনতে হবে নাহলে আমি চলে যাব। সো ওই যে আপনার যে মানসিক যে অবস্থাটা, যে আপনি একটু সেন্সিটিভ, আপনার কথা না শুনলে আপনি চলে যাবেন, ওই জিনিসটাকেই আসলে ঘোট পাকানো হচ্ছে। যেখানে ওয়াকার এখন বরখাস্ত হয়ে জেলে থাকার কথা, যে সশস্ত্র বাহিনীকে উস্কানি দেওয়ার জন্য, রাষ্ট্রের তার যে নিয়োগকর্তা তাদেরকে ইগনোর করার জন্য, তাই সে নিজেকে অভিভাবকহীন বলার জন্য, এই সবকিছু মিলিয়ে আপনার তার যাওয়ার কথা, আপনি কেন যাবেন? ভুলেও এই কথা ভাববেন না। উপদেষ্টা পরিষদের আজকের মিটিং এ দুজন সিনিয়র উপদেষ্টা তাকে বুঝিয়েছেন যে কি কি হতে পারে, হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্সেস, এবং আমি যতটুকু জানি যে তিনি তাতে সন্তুষ্ট হয়েছিলেন। কিন্তু এখনো কিন্তু নানা রকম গুজব ছড়াচ্ছে। যদি কোনো, আল্লাহ না করুক, যদি কোনো কারণে এই ইউনিফর্ম বাহিনী যদি আসসালামু আলাইকুম দেশপ্রেমিক সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছে বলে যদি সামনে আসে, ধরে নেবেন যে বিএনপির অস্তিত্ব থাকবে না। যেই ডলাটা আওয়ামী লীগের খাওয়ার কথা ছিল, সেই ডলাটা যাবে বিএনপির উপর দিয়ে। কারণ হাসিনা এবং তার আশ্রয়দাতারা সবাই মিলে ওইভাবেই প্ল্যানটাকে সাজাচ্ছে। দয়া করে হঠকারী সিদ্ধান্তে যাবেন না। ডক্টর ইউনূস পদত্যাগের ফাঁদে পা দেবেন না, পদত্যাগে বাধ্য করান, না হলে বহিষ্কার করুন। বাংলাদেশের জনগণ আপনাকে সমর্থন করে, আমরা সবাই আপনাকে সমর্থন করি। আপনারা জানেন গত কয়েকদিন ধরেই সেনা প্রধানের নানান ধরনের কি বলবো যে বানরের মতো চক্কর খাচ্ছেন তিনি। এই বাদরামি করতে করতে তিনি বেশ কিছু এটাকে বলা চলে যে রাষ্ট্রের যে আইন, সে আইনকেও লঙ্ঘন করছেন তিনি। তো তাকে মনে করতে হবে যে তার মতো কিছু কুলাঙ্গার, কিছু আওয়ামী সেনাবাহিনীর কথায় পুরো সেনাবাহিনী উঠবে বসবে না। কিছু ইউটিউবারকে ভাড়া করে তারপরে তিনি নিজে যা মনে চায় তাই করতে পারবেন। এই দেশের মানুষ আওয়ামী লীগকে আবার ফেরানোর সেই মেজাজে নাই। আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে, ফালতু কথা বলে, ফালতু জ্ঞান তৈরি কোনো লাভ নাই। কিছু কিছু দেখি কঠিন কঠিন শব্দ ব্যবহার করে আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করে। তো তোরা যেসব কঠিন শব্দ ব্যবহার করে তার থেকে বেশি কঠিন শব্দ আমরা জানি, আমরা এগুলো বলতে চাই না আর কি। আর গালাগালি করতে থাকো, জিজিএফআই বট করতে থাকো, কোনো সমস্যা নেই। যখন আমরা এগুলো দেখি তখন আমরা বুঝি যে উই আর ইন লাইন, আমরা সঠিক পথে আছি, সঠিক জায়গায় সঠিক আঘাতটা যাচ্ছে। ডক্টর ইউনূস আবারও আহ্বান, পদত্যাগের ফাঁদে পা দেবেন না, আপনি পদত্যাগে বাধ্য করান। প্রধানতম রাজনৈতিক দল বিএনপি, আপনারা অবজেক্টিভলি দেখার চেষ্টা করুন। মনে করবেন না যে ওয়াকার এসে কিছু একটা করে ক্ষমতা নিবে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবে, জানুয়ারিতে বিএনপি সরকার গঠন করবে। এই বিশ্বাস, এই স্বপ্নই কখনো দেখিনি, এটা কল্পনাতেও আনেন না। বিষধর সাপকে যদি বসান, সে তার ছোবল থেকে আপনারা তো রেহাই পাবেন না, বাংলাদেশের কেউ রেহাই পাবে না। কারণ হচ্ছে
এত রক্তের বিনিময়ে এত পরিবর্তনের পরে যারা এখনো বিভিন্ন পর্যায়ে যারা ক্ষমতায় বসে আছে তাদের মধ্যে ন্যূনতম কোনো পরিবর্তন আসে নাই। তারা এখনো নিজেদেরকে অভিভাবক মনে করে। অভিভাবক হচ্ছে সেই পিশাচ হাসিনা, সেই ফ্যাসিস্ট হাসিনা, সেই বদমাশ হাসিনা, যে গণহত্যাকারী, যে মানুষকে পাখির মতো গুলি করার নির্দেশ দেয়, যে মানুষকে বছরের পর বছর অন্ধকার প্রকোষ্ঠে আটকে রাখে। এরা হচ্ছে তাদের অভিভাবকত্বে বেশি কমফোর্ট ফিল করে। তো এই গ্রুপের একটা অংশ এখনো সক্রিয়। দয়া করে তাদেরকে কোনো রকমের আশকারা দেবেন না। এই আশকারা বাংলাদেশের মানুষ এই জাতির জন্য খুব ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে। ডক্টর ইউনূস, আপনার সাথে আমরা সবাই আছি, বাংলাদেশের সাধারণ মানুষ আছেন। সো আপনি কে কাজ করতে দিবে না এগুলো নিয়ে ভাবার কোনো কারণ নাই। আর সে কথা যদি বলতে হয় আপনাকে, বিশেষত আমি যদি দায়িত্ব নিয়ে বলি, আমি গত 9-10 মাস ধরে প্রথম থেকেই বলছি যে কোন কোন অপদার্থকে আপনি আপনার উপদেষ্টা পরিষদে ঢুকিয়েছেন এবং আলটিমেট সমস্যা কি কি হতে পারে। কিন্তু আনফরচুনেটলি আপনি কোনো বিষয়ই গুরুত্ব দেন নাই, আপনি হয়তো শোনেন নাই অথবা আপনাকে শোনানো হয় নাই। বিশেষত আমি, পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, আমরা তিনজন বার বলেছি। এবং তখন যে কথাগুলো নিয়ে গোয়েন্দা সংস্থা ট্রল করেছে, আওয়ামী লীগের লোকজন কিছু জায়গায় উৎসাহ দিয়েছে, কিছু জায়গায় ট্রল করেছে, বিএনপির লোকজন উৎসাহ দিয়েছে বা ট্রল করেছে। অর্থাৎ আপনি যদি আপনার সাথে যদি একটা স্ট্রং উপদেষ্টা পরিষদ থাকতো যারা বিপ্লবের চেতনাকে ধারণ করে, আপনার মনে হয় যে জেনারেল ওয়াকারের এত সাহস বাড়ছে যে সে নিজেকে অভিভাবকহীন বলবে? আপনি বলবেন নির্বাচন হবে জুন 26-এ, ওয়াকার বলবে জানুয়ারি 26-এ নতুন সরকার দায়িত্ব নেবে। এত সাহস তার, এত অডাসিটি! বন্দুক থাকলেই সব হয় নাকি? পারলে কিছু করতে বলেন তারে, পারলে তাকে কিছু করতে বলেন। এবং আমার কাছে যে খবর আছে, ইন্টারন্যাশনাল দু একটা সোর্সে যে খবর আছে, আমাকে বলা হয়েছে ওয়াকার যদি এই উদ্যোগ নেয় সে জাহাঙ্গীর গেট ক্রস করতে পারবে না, সে জাহাঙ্গীর গেট ক্রস করতে পারবে না। আর গতকালকের যে তার যে অডাসিটি, তার যে ধৃষ্টতামূলক যে বক্তব্য সেনা অফিসারদের উদ্দেশ্যে, এটি আসলে অত্যন্ত কৌশলে পাবলিক করা হয়েছে। অর্থাৎ তারা এখন মহাদেশ প্রেমিক হয়ে উঠছে, দেশপ্রেম একেবারে টুবাই পড়তেছে। 2017 সালে যখন রোহিঙ্গাদেরকে ঢুকতে দেওয়া হয়েছিল, তখন সেনাপ্রধান ছিল আবু বেলাল মোহাম্মদ শফিউল। তো তখন এরা ছিল না অফিসার সেনাবাহিনীতে, তখন তারা বুঝে নাই যে এটা একটা হাসিনা তার নিজে নোবেল প্রাইজ বা অন্য কোনো স্বার্থের কারণে এই সর্বনাশটা করতেছে। তখন দেশপ্রেম কোথায় ছিল? যখন হাসিনা তিনটা ভোটারবিহীন নির্বাচন সেনাবাহিনীকে ব্যবহার করে ক্ষমতায় টিকেছিল, তখন তোমাদের এত দেশপ্রেম কোথায় ছিল বেটা? কোথায় ছিলি তোরা? তখন তোরা ইউনিফর্মে ছিলি না? তখন তোদের বুকের মধ্যে মেডেল ছিল না? তখন তোদের এসব হোমটম ছিল না? কেন ছিল না? তোমরাই সেই লোক যারা তোমাদের স্বজাতির অফিসারকে আয়নাঘরে বন্দি রেখে বছরের পর বছর সেই আয়নাঘরের পাশ দিয়ে এই ইউনিফর্ম পরে ঘুরে বেড়াইছো। তোমাদের বিন্দু মাত্র ভ্রুক্ষেপ হয় নাই যে আমাদের সাথে একজন সেনা কর্মকর্তা, আমাদের একজন ভাই, বাংলাদেশের একজন সাধারণ মানুষ যাদেরকে রক্ষা করা আমাদের দায়িত্ব, তাদেরকে আমরা এইভাবে বিনা কারণে ভিন্ন মতের জন্য এখানে আটকায় রাখা হয়েছে। কারোর মধ্যে কোনো প্রতিক্রিয়া আমরা দেখি নাই। উপরন্তু যখন ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পরে এই আয়নাঘরকে পরিদর্শনে বাধা দেওয়া হয়েছে, এই আয়নাঘরকে সংস্কার করে অনেক কিছু মুছে ফেলার চেষ্টা হয়েছে। কোথায় রে ভাই তখন তোমাদের দেশপ্রেম? অর্থাৎ দেখেন ভাই, কিছু বলবে যে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করতেছি আমরা। এই জাতীয় একটা গ্রুপ আছে সেনাবাহিনীর ভিতরে আছে এবং তাদের ভাড়াটিয়া কিছু কচুক্ষেতি আছে, বিভিন্ন চ্যানেল ইদানিং দেখি। যাই হোক, ওইসব সম্পর্কে কথা বলতে চাই না। কিন্তু বাস্তবতা হচ্ছে কি যে সেনাবাহিনীর যে ভাবমূর্তি, এটা আসলে হাসিনা মূর্তি হাসিনা টুকরা টুকরা করে ফেলছে 15-16 বছরে। মূর্তির অংশও নাই, ভাব নিয়ে বসে আছে সবাই। এই ভাবমূর্তিটাকে জোড়া দেওয়ার জন্যই আমরা চেষ্টা করছি নানা রকম ভাবে। হাসিনার যে ড্যামেজটা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে করেছে, সেই ড্যামেজটাকে রিকভার করার জন্য, সেনাবাহিনীকে আগের মর্যাদায় ফিরিয়ে নেওয়ার জন্য, মানুষ যে চোখ বন্ধ করে মানুষজন আস্থা রাখতে পারে যে ইয়েস, আমি সেনাবাহিনীর একটা ইউনিফর্ম দেখছি, আমাদের চিন্তা নাই, আই উইল টেক কেয়ার অফ। এই জায়গাটায় নিয়ে যাওয়ার একটা চেষ্টা ছিল এবং যেটা শুরু হয়েছিল, কিন্তু
ভেরি আনফর্চুনেটলি ডক্টর ইউনূসের উদারতার জন্য যেই 30-35 জন, অর্থাৎ মিনিমাম 25 ম্যাক্সিমাম 50, এই হাসিনার এই পোষ্য এই বদমাশগুলো সেনাবাহিনীর ইউনিফর্ম পরে সেনাবাহিনীতে কোনো সংস্কার করতে দিচ্ছে না। উপরন্তু তারা এমন একটা সিচুয়েশন তৈরি করছে, যে সিচুয়েশনটা ডক্টর ইউনূস যদি সরে যায় তাদের সবচেয়ে সুবিধা। আপনারা তো জানেন সবাই যে ডক্টর ইউনূস যদি না থাকতো, গত 3 মাসেও এই সরকার টিকতে পারতো না যদি ডক্টর ইউনূস ছাড়া অন্য কেউ এই সরকারের প্রধানের দায়িত্ব নিতেন। কারণ পার্শ্ববর্তী রাষ্ট্রের যারা মন্ত্রী, যারা নীতি নির্ধারক, তাদের বক্তব্য শুনেছেন, পাশাপাশি তাদের মিডিয়ার যে প্রোপাগান্ডা সেটি আপনারা শুনেছেন। ওয়ার্ল্ড ওয়াইড সকল কিছু মিলিয়ে আমি তো মনে করবো ডক্টর ইউনূস আমাদের জন্য আশীর্বাদ, আল্লাহর রহমত। এখন ডক্টর ইউনূসকে যদি কোনোভাবে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে এই ওয়াকার গংদের অনেক সুবিধা হয়। তারা তাদের অভিভাবক হাসিনাকে আবার নিয়ে আসতে পারে, তারা আওয়ামী লীগকে দিয়ে একটা ইনক্লুসিভ নির্বাচন করাতে পারে। সো এই জায়গাগুলো আমি বলবো যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের সতর্ক হওয়া প্রয়োজন। দেশপ্রেমিক সেনাবাহিনীর ভিতরে যারা দেশপ্রেমিক অংশ আছেন, যারা বুঝতে পারবেন আমার এই কথা, তারা নিশ্চয়ই এই ব্যাপারে একটি সতর্ক অবস্থানে যাবেন। এবং ডক্টর ইউনূস কোনোভাবেই পদত্যাগ নয়, আপনি পদত্যাগ করান। পাশাপাশি সেনাবাহিনী এখন প্রমাণ করতে চাচ্ছে যে মানবিক করিডোরের ব্যাপারে দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা নিয়ে মহা চিন্তিত। তারা একেবারে চিন্তায় তাদের ঘুম নাই, অথচ ভারতের কাছে ট্রান্সশিপমেন্ট, ট্রানজিট, পোর্ট থেকে শুরু করে সকল কিছু দিয়ে দেওয়া হয়েছে। ভারত যখন বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর কোনো অস্ত্র কিনতে দেয় না, কোনো প্রশিক্ষণ ঠিক মতো নিতে দেয় না, তখন সেনাবাহিনীর কোনো চেতনা ছিল না। বাংলাদেশের সাথে যখন গোপন চুক্তি হয় 16-17টা, সেসব চুক্তি নিয়ে সেনাবাহিনীর কোনো সে ছিল না। জাস্ট সেলিউটার বাই সেলিউট, 30 লাখ টাকা দামের গাড়ি, 50,000 টাকা মাসের মেনটেনেন্স, হামতম, এটা সেটা, ব্যবসা বাণিজ্য, হুলস্থুল তারা ভেসেছেন। নিজের স্বার্থ ভেবেছেন, হাসিনার স্বার্থ ভেবেছেন, দেশের মানুষের স্বার্থ তারা কোথায় ভেবেছেন? তো এখনো সময় আছে, এসব করে লাভ হবে না আর কি। ডক্টর ইউনূসের সঙ্গে ঠেলাঠেলি করে লাভ হবে না। এবং ডক্টর ইউনূস, আপনাকে বলি, আপনার উপদেষ্টা পরিষদের ভিতরে কমপক্ষে 4 জন এই সেনাবাহিনীর এই বদমাশ গ্রুপের সঙ্গে অ্যালাইন। তারা কিন্তু নানাভাবে চায় যে আপনাকে সরাবে। সেনাবাহিনী তাদের মাথায় সামনে মূল্য দিয়েছে যে ইউনূস সাহেবকে সরাইতে পারলে তোমাদের আমরা চিফ অ্যাডভাইজার বানাবো, তোমার আমরা হ্যান করবো, ত্যান করবো। তো দয়া করে আপনি পদত্যাগের কোনো প্রশ্নই উঠে না, পারলে দেখি কিছু করুক। আরেকটি বিষয় আমি আপনাদেরকে উল্লেখ করি, সেটি হচ্ছে, ধরেন আজকে হঠাৎ করে দেখলাম যে আইএসপিআর 144 জনের একটি তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে আমি পেয়ে এটি প্রকাশ করেছিলাম, যেখানে রাজনৈতিক নেতাদের বা অনেকেরই নাম ছিল না, শুধুমাত্র সরকারি কর্মকর্তা, পুলিশ কনস্টেবল, অফিসারের তালিকা ছিল। তো এই 626 জনের তালিকা দিয়েছে এবং সেনাবাহিনী আইএসপিআর এখানে ধরেন এগুলো মহান সাজার চেষ্টা করে। তো মহান কথা বলেছে তারা, যে আবার শেষে ধরেন এক ধরনের ফালতু ওদের ন্যারেটিভস আছে না, যে কি জানো, আচ্ছা, তারা বলছেন যে তৎকালীন বিরাজমান নিরাপত্তা পরিস্থিতিতে আশ্রয় প্রার্থীদের জীবন বিপন্ন হওয়ার সমূহ সম্ভাবনা ছিল। দুঃখজনকভাবে কিছু স্বার্থান্বেষী মহল উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিভ্রান্তিত সংবাদ ছড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ভঙ্গ করার পাশাপাশি জনগণের সঙ্গে দূরত্ব তৈরির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। অর্থাৎ সেই আবারও দেখেন ঘুরে ফিরে সেই ভাবমূর্তি, সেই উদ্দেশ্য প্রণোদিত সেই স্বার্থান্বেষী মহল, যে ফালতু ন্যারেটিভস, কিছু সেট শব্দ আছে মাথায়, এগুলো নিয়ে কাজ করে। আরে বেটা, ভাবমূর্তি কারে বলে জানোস তোরা? জানলে তো এত কিছু হইতো না তোদের। তো এইটা হচ্ছে আজকে তালিকাটা এনে একটা ডিস্ট্রিক্ট আড়াল করার চেষ্টা, কিন্তু তারা বলে নাই যে কত টাকার বিনিময়ে কাকে কাকে সীমান্ত পার করে দেওয়া হয়েছে। এই যে আমাদের হাসান মাহমুদ, হাসিনার যে তথ্যমন্ত্রী ছিল সর্বশেষ বোধহয়, এই হাসান মাহমুদ কত টাকার বিনিময়ে গেছে? আরাফাতকে ধরার পরেও কি তাকে কি এখনো আশ্রয় রাখা হয়েছে, নাকি তাকে ছেড়ে দেওয়া হয়েছে? এরকম আওয়ামী লীগের মন্ত্রী, এমপি কি পরিমাণ আশ্রয় ছিল, কি যাদের নাম আছে এখানে, তারা কোথায় এখন? তোমাদের কাছে তালিকা নাই? তোমরা একটা বাহিনী, তোমরা কাউকে ছাড়বা, কোথায় ছাড়বা, কার জিম্মায় ছাড়তেছো, তোমাদের কোনো মাথা ব্যথা নাই? আমাদেরকে গরু মনে হয়? আমরা তোমরা যা বলবা তাই আমরা বিশ্বাস করবো, যা খাওয়াইবা? অর্থাৎ এটা এখন একটা টেনশন। এই টেনশনটা থেকে দৃষ্টি আড়াল করার জন্য মহান সাজার প্রচেষ্টার অংশ হিসেবে 626 জনের এই তালিকা ছেড়ে দেওয়া হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আমি ইদানিং দেখছি যে সেনা সমর্থিত, সেনাবাহিনী পুষ্ট কিছু ইউটিউবার, কিছু তাদের প্রচার যন্ত্র,
তারা নানাভাবে বলার চেষ্টা করছে যে বিশেষত আমি, ইলিয়াস হোসেন, পিনাকি, আমাদের কয়েকজনকে টার্গেট করে যে আমরা নাকি কু করানোর চেষ্টা করছি, কু। এবং একটা মজার একটা ভিডিও, একটা একটা ইয়ে দেখলাম, এই যে একটা কার্টুন দেখলাম, দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কু। যদিও এই কার্টুনে আমাকে বেশি মোটা দেখানো হচ্ছে, আমি অথচ মোটা না, অনেক স্লিম হয়ে গেছি। তো যাই হোক, এই যে প্রচারণার যে লেভেল আপনারা দেখছেন, এবং আমি দেখলাম যে বিএনপির বেশ কয়েকজন আবার এটা তাদের ফেসবুকে শেয়ার করেছেন, এবং আনফরচুনেটলি এই 3জন শেয়ার করেছে, 3জনই কিন্তু টাকলা, মাথায় চুল নাই। তো আমরা কিন্তু কখনো, আপনি যদি আমার চ্যানেলে দেখেন, কোনো ভিডিওতে কোনোভাবে বা আমার ফেসবুক পোস্টে কোথাও আমরা বলি নাই যে কু হবে। এখানে কিন্তু একটা একটা সাইন্টিফিক ন্যারেটিভস আছে। আপনাদের মনে আছে যে বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করার প্রায় 2-3 বছর আগে থেকে শেখ হাসিনা কিন্তু বলা শুরু করেছিল বেগম জিয়াকে জেলে পাঠাতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে। কাউন্টার ন্যারেটিভসে বিএনপির নেতারা বলেছেন বেগম জিয়াকে জেলে পাঠালো দেশ আগুন জ্বলবে, দেশ সহ্য করা হবে না, সম্ভব হবে না। অর্থাৎ এই জাতীয় একটা বিষয়, বেগম জিয়া জেলে যাওয়া এবং তার প্রতিবাদ, এটি কিন্তু ধরেন একটা দীর্ঘ সময় ধরে মানুষকে মেন্টালি প্রিপেয়ার করা হয়েছে যে যে বেগম জিয়া জেলে যেতে পারেন, মানুষের মাথার মধ্যে এই জিনিসটা ঢুকানো হয়েছে। গত কিছুদিন থেকে কিন্তু এই জিনিসটা আবার মানুষের মাথার মধ্যে ঢুকানো হচ্ছে যে দেশে একটা কু হতে পারে, দেশে একটা কু হতে পারে। মানুষকে কিন্তু এগুলো হচ্ছে মানসিকভাবে মানুষকে এক ধরনের সাইকোলজিক্যালি প্রিপেয়ার করা, যে মানুষ বলছে ও আচ্ছা হ্যাঁ তাই তো, একটা কু তো হয়ে গেল, এটা তো বলা হচ্ছিল কু হবে। এবং আপনি যদি দেখেন যে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছিল না যে তার এক ভিডিও ইন্টারভিউতে যে ওয়াকার কিন্তু ডক্টর ইউনূসকে মানতে চায় নাই, এবং সেই মানতে না চাওয়াটা সে বলেছে যে ওকে বুকে পাথর চাপা দিয়ে মেনে নিলাম, আর শেষ মুহূর্তে যখন উপায় না দেখে সে বুকে পাথর চাপা থেকে সে নানা রকম ভাবে এই পাথরটাকে সরানোর চেষ্টা করছে সে প্রথম দিন থেকেই। তাতে আমি বুঝতে পেরেছি ইয়েস ইটস ট্রু। এবং সেখানেই কিন্তু এই যে অফিসারদের অ্যাড্রেসের আগের দিন ওয়াকার সকল মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, ব্রিগেডিয়ার, ব্রিগেড কমান্ডার সহ তিনি একটি সভা করেন, প্রস্তুতি সভা বা হোয়াট এভার। তো এবং এটা করে সেখানে বেশ কয়েকজন ওয়াকারকে উৎসাহ দিয়েছে, বলেছে যে স্যার এই অবস্থায় দেশ চলতে পারে না, আপনি জরুরি অবস্থা ঘোষণা করেন, আপনি ক্ষমতা নিয়ে নেন। অর্থাৎ তারা একটা জরুরি সরকারের কথা বলছিলেন, যেটা অনেকটা কুয়ের মতোই আর কি, কু করার কাছাকাছি। তো আমরা কিন্তু বলি না, আমি কিন্তু বলেছি যে জরুরি অবস্থা জারির পায় তারা। পাশাপাশি বিভিন্ন সময়ে যে অনুষ্ঠানগুলোতে আমরা আলোচনা করেছি সেখানে কিন্তু আমরা বলেছি যে একটা ষড়যন্ত্র চলছে, একটা চক্রান্ত চলছে, একটা ইমার্জেন্সি ডিক্লেয়ার করার চেষ্টা, ইউনূস সাহেবকে সরানোর চেষ্টা। আর ইউনূসের এখানে মহা অভিভাবক আব্বা কিন্তু চুপ্পু কিন্তু বসে আছে, একটা করাপ্টেড বদমাশ। এই চুপ্পুকে কিন্তু প্রেসিডেন্ট হিসেবে এখনো বসানো রাখা হয়েছে, কারণ ওয়াকারকে যদি সরাইতে হয় চুপ্পুই সরাইতে পারে, ডক্টর ইউনূস রিকমেন্ড করতে পারে, চুপ্পুকে সেটা মানতে হবেই ডক্টর ইউনূস যদি রিকমেন্ড করেন। কিন্তু এটা একটা এই একটা বিষয়ে কিন্তু নিজেকে শক্তিশালী মনে করছে যে চুপ্পু আমার লোক, চুপ্পু আমার বিরুদ্ধে যাবে না। এবং আরেকটি প্রচারণা সেনাবাহিনীর ভিতরে আছে, যদিও এ সংক্রান্ত তেমন কোনো তথ্য আমি পাই নাই, সেটি হচ্ছে যে জেনারেল ওয়াকারকে সরিয়ে দেওয়ার জন্য একটি উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছিল গত 2-3 সপ্তাহের মধ্যে, এবং সেখানে জেনারেল কামরুলের কথা আসছে, এফডির যিনি এখন দায়িত্বে আছেন, এবং তার সাথে ডক্টর খলিল বেশ কয়েক দফা মিটিং করেছেন। সেই মিটিং গুলোতেই নাকি ওয়াকার নাকি ক্ষুব্ধ হয়েছেন। অর্থাৎ টোটাল একটা তালগোল পাকানোর পরিস্থিতিকে নিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি পোষা যারা প্রচারক, যারা মানে ডিজিএফআই এর পেরোলে আছেন, এরকম একটা গ্রুপকে দিয়ে বলানোর চেষ্টা চলছে কু 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 কু, চারিদিকে কুয়ের আওয়াজ তোলা হচ্ছে। কিন্তু বাংলাদেশে যে কু হবে না এটা আমরা সবাই জানি। কু করার মতো মানে সহজ বাংলায় কোট আনকোট হ্যাডাম এদের কারোরই নাই। এরা একটা বিশৃঙ্খলা তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করবে। এবং আপনি যদি দেখেন যে আজকে উপদেষ্টা পরিষদে ডক্টর ইউনূসের যে বক্তব্য, তাতে আমার মনে হলো যে তারা আসলে ডক্টর ইউনূসের ওই বক্তব্যটা যে আমার কথা না শুনলে আমি কিন্তু চলে যাব, সেটাকে তারা পুঁজি করে এগিয়েছে। এটা হচ্ছে গোয়েন্দা বাহিনীর কৌশল, যে তাকে এই মুহূর্তে সরাসরি সরাতে গেলে যে ইন্টারন্যাশনাল যে প্রেশার আসবে বা ইন্টারন্যাশনাল যে অ্যাকসেপ্টেবিলিটি তারা পাবে না, তারা নিশ্চিত তারা এখন অন্য পথে অন্যভাবে ডক্টর ইউনূসকে বিরক্ত করে তাকে সরিয়ে দিয়ে তাদের পোশাক কাউকে সেখানে দায়িত্বে বসিয়ে তারা তাদের পারপাস সার্ভ করতে চায়। ডক্টর ইউনূস দয়া করে এই সুযোগটি দেবেন না।
আপনাকে যদি সরাই আমরা দেখি, তোরা সরা দেখি কেমন পারস তোরা সরাইতে, তোদের হ্যাডামটা আমরা একটু দেখি, ডক্টর ইউনূসের সরা দেখি। পাশাপাশি আমি বলবো যে প্রধানতম রাজনৈতিক দল বর্তমান সময় বিএনপি, দয়া করে অবজেক্টিভলি ভাবার চেষ্টা করুন। কদিন আগে আমি সেনাবাহিনীর একজন কর্মকর্তার সঙ্গে কথা বলছিলাম, যিনি মাঠে ডিপ্লয় আছেন। আমি বলছিলাম যে আসলে আপনারা করতেছেন কি, এই যে দফায় দফায় যে ম্যাজিস্ট্রেসি পাওয়া দেওয়া হচ্ছে, আসলে এটা আউটপুট কি পাচ্ছি আমরা, আপনাদের কাজটা কি বলেন? তো তিনি বেশ কিছু কাজের কথা বললেন। তার মধ্যে তার একটা অন্যতম কাজ হচ্ছে প্রত্যেকটা জায়গায় তালিকা করা, অর্থাৎ যারা চাঁদাবাজি করছে, যারা টেম্পো স্ট্যান্ড দখল করছে, যারা হুমকি দিচ্ছে, যারা দখল করছে, এদের পাশাপাশি যারা ধরেন সরকারি কর্মকর্তা হিসেবে যারা আছেন, পুলিশ আছেন, কারা কারা ঘুষ দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের তালিকা করছেন তারা নীরবে নিভৃতে। আপনারা জানেন গত কয়দিন ধরেই সেনা প্রধানের নানান ধরনের কি বলবো যে বানরের মতো চক্কর খাচ্ছেন তিনি। এই বাদরামি করতে করতে তিনি বেশ কিছু এটাকে বলা চলে যে রাষ্ট্রের যে আইন, সে আইনকেও লঙ্ঘন করছেন তিনি। তো তাকে মনে করতে হবে যে তার মতো কিছু কুলাঙ্গার, কিছু আওয়ামী সেনাবাহিনীর কথায় পুরো সেনাবাহিনী উঠবে বসবে না। কিছু ইউটিউবারকে ভাড়া করে তারপরে তিনি নিজে যা মনে চায় তাই করতে পারবেন। এই দেশের মানুষ আওয়ামী লীগকে আবার ফেরানোর সেই মেজাজে নাই। আমি সেই অফিসারদের উদ্দেশ্যে তিনি কি বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যটা আপনাদেরকে চুম্বকাংশ শোনাবো, কারণ পুরোটা অনেক লম্বা। তার আগে কিছু কথা বলে নিই যে আমার মনে হয় সেনা প্রধানের এই বক্তব্যটা আপনাদের আগে গুরুত্বপূর্ণ জায়গাগুলো শোনা। সেটা হচ্ছে কর্তব্যরত অফিসারদের উদ্দেশ্যে সেনা প্রধানের বক্তব্য 21 মে 2025। কর্তব্যরত ব্যক্তি ব্যতীত দেশের সকল সেনানিবাস ও জাতিসংঘ মিশনে মোতায়েন সকল সেনা অফিসার এই অনুষ্ঠানে যোগদান করেন। প্রথম অংশে সেনাপ্রধান অফিসারদের উদ্দেশ্যে প্রায় 30 মিনিট বক্তব্য রাখেন এবং এরপর প্রায় 1 ঘন্টা 15 মিনিট অফিসারদের প্রশ্নের উত্তর দেন। এখানে 2 নম্বরে বলা হয়েছে, সাধারণভাবে সেনাপ্রধানকে বেশ ক্লান্ত, খানিকটা হতাশ ও স্বভাব বিরুদ্ধভাবে উত্তেজিত দেখা গেছে। তার প্রাথমিক বক্তব্যে তিনি নিরলসভাবে কাজ করে দেশের প্রতি দায়িত্ব পালনের জন্য সেনাবাহিনীর সকল সদস্যকে অভিনন্দন জানান। তবে বিভিন্ন কারণে সে দেশের শান্তি শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি সম্পর্কে তিনি হতাশা ব্যক্ত করেন। তার বক্তব্য ও প্রশ্ন উত্তরের পর্বের আলোচনার উল্লেখযোগ্য অংশসমূহ নিম্নরূপ। আচ্ছা, এখানে তিনি বলেছেন যে সার্বিকভাবে দেশে একটি অরাজক পরিস্থিতি বিরাজ করছে বলে তিনি উল্লেখ করেন। সময়ের সাথে পরিস্থিতির আরো অবনতি হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। আইন শৃঙ্খলা বাহিনী, বেসামরিক প্রশাসন সহ সকল সংস্থা ভেঙে পড়েছে এবং পুনর্গঠিত হতে পারছে না। শুধুমাত্র সশস্ত্র বাহিনী এখানে এখন পর্যন্ত টিকে আছে এবং দেশের স্থিতিশীলতার রক্ষায় কাজ করে যাচ্ছে বলে এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। এই আজকের এই যে বক্তব্যটা দেওয়ার জন্য তিনি গত 9 মাস ধরে, আপনাদের মনে আছে, প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলেকে পাগল সাজিয়ে তারপর মারা হলো। এরপরে সংঘবদ্ধভাবে আপনার ধর্ষণের ঘটনা ঘটলো। এই কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীকে মারা হলো, যে কিনা বিএনপি সমর্থক একজন ছাত্র ছিল, অর্থাৎ ছাত্রদল সমর্থক। এখন এই যে ঘটনাগুলো ঘটিয়ে দেখেন কি করা হলো, ভিসির সাথে মুখোমুখি করা হলো বিএনপিকে। ওইদিকে আপনার আসিফ মাহমুদের বিরুদ্ধে বিএনপিকে উস্কে দেওয়া হয়েছে সিটি কর্পোরেশন ইশরাককে বসানোর জন্য। আমি মনে করি ইশরাক এখানে এই জোর জুলুম করে তারপরে বসার জন্য ইশরাক ছেঁচড়ামো করে তারপরে সিটি কর্পোরেশনে বসার মতো ছেলে না। সামনে যদি মেয়র ইলেকশন হয়, কোন নির্বাচিত সরকার হলে সেইভাবেও তার যাওয়ার সুযোগ আছে, কিন্তু তাকে উস্কে দিয়ে তারপরে আসিফ মাহমুদের বিরুদ্ধে লাগানো হয়েছে। এই জায়গায় একটা বড় ভূমিকা পালন করেছে আসিফ নজরুল। আমি অনেক কিছু আপনাদেরকে কার কার সাথে কথা হয়েছে সেগুলো উল্লেখ করছি না, তবে এইটুকু আমি আমার এই তাদের সাথে কথা বলে যেটা দেখেছি যে আসিফ নজরুল 2 দিকে ঢোলের তিনি বাড়ি দিয়েছেন। এই পক্ষকে উত্তেজিত করেছেন, এই পক্ষকে বলেছেন তুমি এটা করো। সো সে সরকারে থেকে ইশরাককে বসতে দেবে না, এটা যেমন বলছে, সে আবার ইশরাককে বলছে যে এই সরকারে সে নাম ধরে কয়েকজনের কথা বলেছে যে এই ব্যক্তি নাকি ইশরাককে বসতে দিচ্ছে না, যে কারণে বিএনপি তাদের বিরুদ্ধে এখন খেপছে। তো এই কাজটা সেনাপ্রধান
অনেক আগেই করতে চেয়েছে, অনেক আগে থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করুক, এবং মানুষ ইউনূস সরকারের প্রতি একটা বিরূপ একটা পরিস্থিতি তৈরি করে তারপরে তাদেরকে সেনাবাহিনীর কাছে যাতে সারেন্ডার করে, যে স্যার আপনারাই ক্ষমতা হাতে তুলে নেন। এই চেষ্টা তিনি 5 তারিখের আগে 3 তারিখ থেকেই শুরু করেছে। তার ইচ্ছা ছিল আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা করে তারপর একটা সরকার গঠন হবে, আর আসিফ নজরুলকে দিয়ে তিনি যেভাবে চান সেভাবে করতে পারবেন, কিন্তু সেটা সম্ভব হয় নাই। আমি সরকারকে বলবো অতি সত্বর ডিজিএফআই এর এই সোর্স আসিফ নজরুলকে দ্রুত সরকারের এই উপদেষ্টা থেকে বহিষ্কার করা হোক। তারপরে তিনি বলেছেন যে 5ই আগস্ট হতে এ পর্যন্ত দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে সেনাবাহিনী অক্লান্ত নিঃস্বার্থ ভূমিকা পালন করতে সেনাবাহিনী ও সেনাপ্রধানকে টার্গেট করা হচ্ছে বলে তিনি হতাশা ব্যক্ত করেন। সেনাবাহিনী ভালো করেন এই 5 তারিখের পর থেকে। আপনারা সারা দেশে আপনাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। এই সেনাপ্রধানের আপনার তাদের যেসব উচ্চ পদস্থ যেই জায়গা থেকে তাদের কমেন্ট করা হয়, সেই জায়গা থেকে আমি অন্তত 20 জন মেজর ক্যাপ্টেন তাদের সাথে কথা বলে শুনেছি যে তাদেরকে কাজ করতে দেওয়া হয় না। তারা বলছে ভাই আমাদেরকে রাস্তায় কেন নামিয়েছে আমরা জানি না, আমাদের সব পাওয়ার আছে কিন্তু আমাদেরকে কোনো কিছু অস্ত্র উদ্ধার করতে পর্যন্ত তাদেরকে দেওয়া হয় না। অস্ত্র উদ্ধার করতে গেলে আমি দক্ষিণবঙ্গের যে কোনো একজন অফিসারের কাছ থেকে শুনেছিলাম যে ভাই আমরা অস্ত্র উদ্ধার করতে যাই, আমরা তো এটা আগে আমাদের রিপোর্ট করতে হয়, এবং যেখানে যেখানে রিপোর্ট করে এর বাইরে অন্য কেউ জানার কথা না, কিন্তু তারা অস্ত্র উদ্ধার করতে যখন যায় যে দেখা যায় 5 মিনিট আগে, 3 মিনিট আগে, 2 মিনিট আগে তিনি পলাতক। তার মানে যাদেরকে তারা রিপোর্ট করছে তার অফিসারদেরকে তারা এটা জানিয়ে দিচ্ছেন যে এখান থেকে সরে যাও। আওয়ামী লীগের এই লোকজনকে তারা এইভাবে বাঁচাচ্ছে। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে জাতিসংঘ কর্তৃক জুলাই আগস্ট বিষয়ে যে প্রতিবেদন তৈরি করা হয়েছে তাতে সেনাবাহিনীর কোনো বক্তব্য নেওয়া হয়নি। ডক্টর ইউনূস এটা নিতে দেয় নাই জাতিসংঘকে। মানে জাতিসংঘ যেই রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট সেনাপ্রধানের পছন্দ হয় নাই। ওনার কাছে দিলে উনি আরেকটু সুন্দর করে করতেন, এইখানে সেনাবাহিনীর কোনো সমস্যা ছিল না, সেনাবাহিনী কোনো কিছু করে নাই, সেনাবাহিনী গুলি করে নাই, এগুলো জামাত শিবিরের লোকজন সেনাবাহিনীর পোশাক পরে, বিডিআর এর পোশাক পরে গুলি করেছে, এটা উনি বানায় ফেলতেন, যে কারণে ওনার এটা পছন্দ হয় নাই। তারপরে তিনি বলেছেন সংস্কারের বিষয়ে তিনি সংস্কার চান, তবে তিনি যেভাবে চান সেইভাবে এই সরকার করছেন না। তো তিনি কিভাবে চান সেটা আপনারা এই কয়দিন আগে একটা বক্তব্য শুনেছেন যে যেদিন আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য এই আন্দোলন হচ্ছিল শাহবাগে যমুনার সামনে, সেদিন সেনাপ্রধান সশরীরে বঙ্গভবনে গিয়ে তারপরে বলে এসেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। ওয়াকারকে এটার জবাব দিতে হবে যে ওয়াকার আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার জন্য তার এত ইন্টারেস্ট কেন, এটা তাকেই করতে হবে। তারপরে সে সরকারের এই সংস্কারের ভেতরে কয়দিন আগে আপনি হাসনাতকে আপনারা জানেন যে ডেকে নিয়ে যেয়ে তারপরে থ্রেট করা হয়েছে যে তোমরা বেশি বুঝো না, বেশি ফাল পারো না। হ্যাঁ, সেই পোস্ট আপনারা দেখেছেন, যদিও সেটাকে পরবর্তীতে সার্জিস এবং অন্যান্যদেরকে দিয়ে এটা কিছুটা ব্যালেন্স করার চেষ্টা করেছে, সেটা তারা করতে বাধ্য হয়েছে। সেনাপ্রধানকে জবাব দিতে হবে, হাসনাতকে ডেকে নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না, এই দায়িত্ব সেনাপ্রধানকে কে দিয়েছে? মানবিক করিডোরের মতো স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বর্তমান সরকারের নেই বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন শুধুমাত্র একটি নির্বাচিত রাজনৈতিক সরকারই যথেষ্ট পদ্ধতি অনুসরণ পূর্বক এরূপ সিদ্ধান্ত নিতে পারেন। তিনি করিডোরের বিশাল একজন বিরোধী মানুষ। সেনাপ্রধান, তোমার আম্মা শেখ হাসিনা এই পুরো বাংলাদেশটাই ইন্ডিয়ার করিডোর বানিয়ে রেখেছিল, এর আলাদা কোনো অস্তিত্ব পৃথিবীর বুকে ছিল না, এর পুরো সার্বভৌমত্ব স্বাধীনতা দখল করেছিল ভারত। তুমি কই ছিলাও? যেই জুলাই আগস্টে ছাত্রদের উপরে নির্যাতন করা হয়েছে, যে দেশের মানুষের উপর গুলি করে, সেখানে অসংখ্য ভারতীয় লোকজন এসে তারপরে ট্রেনে করে বর্ডার পার হয়ে এসে কিলিং মিশনে অংশ নিয়ে তারা সুন্দরভাবে বাংলাদেশ পার হয়ে গিয়েছে। তুমি কোথায় ছিলা? তোমার ক্যান্টনমেন্টে বসে তারপরে আসিফ নজরুল্লাহ তোমার অফিসাররা বসে সেনাবাহিনী, এই ভারতীয় সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার লোকজনের সাথে বৈঠক করেছে। কোথায় ছিলা তুমি তখন? তোমার এত সার্বভৌমত্বের প্রতি হয়েছে, তোমাকে ইউনূস না করছে নাকি পার্বত্য চট্টগ্রামে যায় জেএসএস ইউপিডিএফ এর সন্ত্রাসীদেরকে করতে?
তুমি এখন প্রতি সপ্তাহে তোমার সেনাবাহিনীরে পোলাও খাইতে দাও, তুমি তোমার সেনাবাহিনীরে কনস্ট্রাকশন ব্যবসা ধরায় দিছ, তুমি এখন আসছো করিডোর নিয়ে আমরা কথা বলবো। এই দেশে যদি ডক্টর ইউনূস না, আমি আমেরিকায় বসে আছি, যদি আমেরিকাও যদি আমার দেশের জন্য আমার যদি ফাঁসিও দেয়, যদি আমার দেশ দখল করতে যায়, আমরা কথা বলবো। আমরা এখনো বেঁচে আছি তো, তোমার মতো 2 নাম্বার টোকাই মার্কার দেশপ্রেমিক আমরা না তো। তুমি সারা বছর হাসিনার খায়া এই দেশের পুরো সার্বভৌমত্ব ভারতের হাতে দিয়া তুমি এখন করিডোর মারাইতে আসছো না। বাংলাদেশের বিমানবন্দর প্রতি বছর লোকসান, হাজার হাজার কোটি টাকা তাদেরকে দিতে হয়, তো তোমার আমি কেন দিব? বিদেশি কোম্পানি, আমি কোনো দেশ যদি নাকি আমি যদি টেন্ডার দেই, সেখানে বিদেশি বিভিন্ন কোম্পানি আসবে, সেই টেন্ডারে যারা পাবে তারা নেবে। আমার বন্দর ব্যবস্থাপনায় সমস্যা, এটা যদি এই সমস্যা যদি এই জট যদি না হয়, এটার জন্য আমার বিদেশি কোনো কোম্পানি যদি নাকি করা হয়, করবে, সমস্যা কি? আপনি যদি বাংলাদেশ বিমানটা যদি এখন এমিরেটস এর কাছে যদি দিয়ে দেন, আর ভাই এমিরেটস এই দেশে যা এই বিমানবন্দরের যে পরিস্থিতি করবে, প্রতিটা মানুষ এটা সুফল ভোগ করবে। এখন কোন দেশ কোন কোম্পানি মানে দেশ মানে কোনো দেশ এসে আমার এটা দখল করে করবে, এটা আমি বিরোধিতা করব, জীবন দিয়া দিব এটার জন্য। কিন্তু আমার কোনো কোম্পানি, কোনো দেশের বিদেশি কোম্পানি এসে যদি এটার হ্যান্ডেলিং এর কাজ নেয়, এটার রক্ষণাবেক্ষণের কাজ নেয়, সমস্যা নাই তো। তুমি তো এতদিন ইন্ডিয়ারে যে সুযোগ সুবিধা দিয়ে রাখছিলে, ইন্ডিয়ান একটা জাহাজ যদি আসে তাহলে তাকে আগে খালাস করতে হবে, সে পরে আসলেও তার আগে দিতে হবে। তুমি তখন তো এটার বিরোধিতা করো নাই, তুমি পাহাড়েই করো না কেন? তোমার খাওয়ার জন্য নাকি এই ডিএইচএস আর এই ঢাকা শহরের অর্ধেক দখল করে তোমার খাওয়ার জন্য সেনাবাহিনী রাখছি নাকি আমরা? তুমি পাহাড়ে যাও, পাহাড় আগে দখল মুক্ত করো, এরপরে তুমি করিডোরের বিরুদ্ধে কথা বলতে এসো। ডক্টর ইউনূস আর সেনা প্রধান কিংবা যে যাই বলুক, আমরা করিডোর বা কোনো বিদেশি কোনো সংস্থার কাছে কোনো কিছু দিতে হলে আমরা একজন মানুষকে বিশ্বাস করি, সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার মতামত নিয়ে যদি মনে করে যে না এটা ঠিক আছে, যেহেতু এটা নিয়ে একটা তৈরি হয়েছে, আমি নিজেও করিডোর সম্পর্কে কিছুই জানি না যে ইউনূস আসলে কোন শর্তে কাকে দিতে চাচ্ছে। ইউনূস যদি কোনো দেশের কোনো বিদেশি শক্তির হয়ে যদি কাজ করতে চায়, আরে ভাই রাতারাতি ইউনূসের বিরুদ্ধে দাঁড়াবো আমরা। যেহেতু এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে, আমি মনে করি এর মধ্যস্থকারী হিসাবে খালেদা জিয়াকে রাখা যাইতে পারে, এবং বেগম খালেদা জিয়া যেটা বলবে সেটাই হবে। একজন বিশ্বস্ত দেশপ্রেমিক, তিনি কোনোদিন এই দেশের বিরুদ্ধে যায় এমন কোনো কিছু করবে না। সো খালেদা জিয়াকে আনেন, এনে আপনারা বসেন, বসে এটা কি করবেন সেটা সিদ্ধান্ত নেন। ওয়াকার এটার জন্য কষ্ট পাচ্ছে, সে লিখেছে এখানে যে দেয়ার উইল বি নো করিডোর। এখানে সে এটার মানে কোট আনকোট একটা দিয়েছে এই লেখাটার ভিতরে, তিনি স্পষ্ট ভাবে বলেন, এটা লেখার আগে বলেছেন। যাই হোক, ওয়াকারের কাছে আমাদের দেশপ্রেম, উনি ইন্ডিয়ান মাল, ইন্ডিয়া যাও, তোমার আম্মু ইন্ডিয়া গিয়েছে, ইন্ডিয়াতে যাও। আচ্ছা, এরপরেই বলেছে একইভাবে চট্টগ্রাম বন্দরের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার এই সরকারের নেই। একের পর এক গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন এই বিষয়টি সরকারের কোনো ভূক্ষেপ নেই। তুই কি পাল ফালাস? তোর ডিজিএফআই সারাদিন আকাম করে এই গার্মেন্টস এর পোলাপানের কাছে যায়, কাটি মারে এদেরকে করার জন্য। ওই বিভিন্ন কারখানাগুলো নষ্ট হয়ে যাওয়ার পেছনে তোর লোক দায়ী, তুই করছিস। ওই যে গাজীপুর এলাকায় এক ডিজিএফআই একটারে দিয়ে রাখছে, ব্রিগেডিয়ার জেনারেল একজন, এটা ছিল আত্মীয়, ওই সিলেটের ওই যে এক আছে না, ওই যে মাগুর একটা আছে না আপনার লন্ডনে পৌরসভার মেয়র বা কিছু একটা ছিল, তার আত্মীয়, তার সাথে ছবি টবিও আছে, আমার কাছে আছে ওগুলো, তারা নিয়ে এসে দিয়েছে। তো এরা তো সারাক্ষণ এই গুটিবাজি করে অস্থিরতা করে। এখন আজকে সে এখানে বলেছে যে এটা করছে। তোমার ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে না, তুমি সরকারের পার্ট তো তুমিও, তোমার সরকার তো সেই দায়িত্ব দিয়েছে। তুই ওখানে না যায়, তুই এনে গুটিবাজি করে সারাদিন ভারতের সাথে, তোর বউর ফোন দিয়া তুই সারাদিন শেখ হাসিনার সাথে আলাপ মারিস কেন? তোর ওই জন্য তোর সেনা প্রধান বানানো হয়েছে নাকি? তারপরে বলেছে যে গত 20 মে 2025 তারিখ রাতে অনুষ্ঠিত সভায়, এর পূর্ব রাতে সেনা ভবনে কোনো গোপন সভা হয়েছিল কিনা এ বিষয়ে সরকার কর্তৃক জিজ্ঞাসিত হন বলে সেনাপ্রধান উল্লেখ করে। মানে তো ওনাকে সেনাপ্রধান, এই রাষ্ট্রপ্রধান ডক্টর ইউনূস জিজ্ঞাসা করেছেন, সেনাপ্রধান যে কোনো সময় আর্পিত দায়িত্বের খাতিরে সভা আয়োজন করতে পারেন, তোমার সেই কোনো সময় সরকার প্রধান জিজ্ঞাসাও করতে পারেন, তোমার এই আইন জানা উচিত। তারপরে খুব মজার একটা কথা তিনি বলেছেন যে গত 9 মাস ধরে সেনাপ্রধান হিসেবে অভিভাবকহীন হয়ে রয়েছেন বলে তিনি কয়েকবার উল্লেখ করেন। এ বিষয়ে তিনি বলেন যে তিনি একটি
চাতক পাখির মতো একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের জন্য রাজনৈতিক নেতাদের দিকে তাকিয়ে আছেন। একটি নির্বাচিত সরকার সেনাবাহিনীর জন্য অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবে। বাটপার, তোর সময়ে 2024 সালে নির্বাচন হয়েছে না? চাতক পাখির মতো এই পলিটিক্যাল দলের দিকে তাকায়াছিলি? তুই তো তাকায়াছিলি তোর আম্মার দিকে। তখন তুই খালেদা জিয়ার বাসায় যে তুই দৌড়ায় গেলি, বাটপাড়ির রাজনীতি মারাও, তোমার এই রাজনীতি আমরা বুঝি না। তুই খালেদা জিয়ার বাসায় গিয়ে খালেদা জিয়ার সাথে এখন প্রীতি, তোর তো প্রীতি না করে উপায় নাই, তুই এই জন্য খালেদা জিয়ার বাসায় গেছি। 24 আগে কেন গেলি না? 24 আগে যায় খালেদা জিয়ারে কেন করলি না যে আপা ম্যাডাম আপনাকে লাগবে আমাদের? তারেক রহমানের ফোন করছিলি? বিএনপির কোন নেতারে ফোন করছিলি? তোর মা যা বলেছে তুই সেভাবে 2024 সালে নির্বাচন করে দিয়েছিস। এই দেশের মানুষ তোদের দিকে চাতক পাখির মতো তাকায় ছিল। তোরা কিছু করছিস এই দেশের মানুষের জন্য? তুই তো সেই বাটপার যে কিনা সেনাবাহিনীকে বলেছিলি যে সেনাবাহিনীর এই কি বলে অস্ত্র দিয়েছে সরকার, সরকারকে রক্ষা করতে হবে, এই কথা বলছিলি না তুই? তোর এই রেকর্ড আমরা পাওয়ার চেষ্টা করতেছি, পাবো কিনা জানি না, পেয়ে যাইতেও পারি। তুই যে 3 তারিখ 2 তারিখ কি কি আদেশ দিয়েছিলি এইসব আমরা জানবো। তুই যখন কিনা এই ব্ল্যাক আউট করে পোলাপানরা যে হত্যা করা হইলো, তুই কই ছিলি তখন? তোর তখন উদ্বিগ্ন হইস নাই তুই এতগুলি মানুষটা যে মারলো? তুই আর তোর বিডিআর এর লোকজনের দিয়া তুই করছিস, গুলি করাইছিস মানুষকে। তো সেনাবাহিনীর লোক দিয়া গুলি করে 5 তারিখ সকালেও তুই গুলি করাইছিস। তুই তো সেই বাটপার। তুই এখন আসছিস চাতক পাখির মতো রাজনৈতিক দল ইলেকশন করবে সেটার জন্য তাকায়। মানে যদি একটা নির্বাচিত সরকার আসে, ইউনূসকে এখান থেকে সরাই দেয়, তাইলে তোমার সুবিধা হবে গুটিবাজি করতে, তাই না? এই জন্য এখন নির্বাচিত সরকারের তাড়াতাড়ি আনার জন্য চেষ্টা পায়তারা করতেছ, সব লোকজনের কিনে নিয়ে এখন তাদেরকে দিয়ে করতেছ। এগুলি আমরা খুব ভালো করে বুঝি। যাই হোক প্রিয় দর্শক, এরকম লম্বা বিশাল ফিরিস্তি আছে। আমি আপনাদের সামনে বিষয়টা খুব জরুরি এই জন্য দ্রুত জানানোর চেষ্টা করলাম। বাংলাদেশের মানুষকে সজাগ থাকতে হবে, বিশেষ করে বিএনপির ভাইদের কাছে অনুরোধ। দেখেন সামনে নির্বাচন হবে, নির্বাচন হইতেই হবে, এটা ডক্টর ইউনূসও বলেছেন, জুনের বাইরে নির্বাচন যাবে না। আপনাদেরকে এই সেনাবাহিনীর এই ডিজিএফআই এরাই নানান ধরনের কথাবার্তা বলে আপনাদেরকে উদ্বিগ্ন করার চেষ্টা করবে, আপনাদেরকে একটা সিদ্ধান্তহীনতার ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আপনাদেরকে মাথায় রাখতে হবে এই দেশের মানুষ নির্বাচন চায়, রাজনীতি। আমি নিজেও চাই খুব দ্রুত একটা নির্বাচন হোক, এবং সেই নির্বাচন আমার বিশ্বাস ডক্টর ইউনূস দেবেন। এবং ডক্টর ইউনূস এমন কোনো জিনিস করে যেতে পারবেন না যেটা বাংলাদেশের সরকার চায় না। আপনারা তাদের সাথে আলোচনা করুন, কিন্তু এই সেনাপ্রধানকে আপনাদের বুঝতে হবে যে এ হচ্ছে ইন্ডিয়ান মাল, আওয়ামী লীগের মাল। এই আওয়ামী লীগের মালের কথাবার্তা শুনে আপনারা সরকারের বিরুদ্ধে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য, কার্যক্রম কোনো কিছু করবেন না, এটা আমাদের প্রত্যাশা। ছাত্র ভাইদেরকে বলবো, ভাই দেখেন আপনাদের হাতে এখনো সময় আছে, আপনাদেরকে প্রমাণ করতে হবে যে আপনারা আসলে দেশপ্রেমিক। এই আসিফ নজরুল থেকে সরায় আপনারা যদি 6 মাস সময়ও পান, এই 6 মাসে দেখায় যেতে হবে যে না, বাংলাদেশে আসলেই একটা ভালো কিছু আপনারা করে গেছে। সেটার জন্য আসিফ নজরুলকে এখান থেকে সরাইতে হবে। আর অন্যান্য যারা আছেন, যেসব ইউটিউবাররা ভাড়াটে হিসাবে খাচ্ছেন, আপনাদেরকে আমরা খুব ভালো করে জানি। ওয়াকারের পক্ষে কথা বলেন আপনারা কিসের জন্য? আপনারা তো সেই মাল যে কিনা মাল খাওয়ার জন্য তারপরে আপনারা বিভিন্ন কোম্পানির কাছ থেকে টাকা পয়সা নেন। আপনাদের মতো মালেরা এসে এখন আমাদেরকে দেশপ্রেম শেখান। সেনাপ্রধানের মাসিক বেতন নিয়ে তারপরে আমাদের কেন দেশপ্রেম শিখাইতে আসিস? তোরও পেছন দিয়া ঢুকাবে শালার। তুই জানিস না তোরে যে তুই যে দেশে কয়দিন পরে যাবি, যাওয়ার পরে তারপরে তোরেও তো পেদাবে। তুই সেনাপ্রধানের ফাঁদে পা দিয়েছিস 2,70,000 80,000 টাকা বেতনের জন্য। এই সেনাপ্রধান আওয়ামী লীগকে চায় আনতে, তুই বুঝতেছিস সামনে কি অবস্থা? আওয়ামী লীগকে আনবে, ভারতকে আবার বিভিন্ন জায়গায় তাদের জায়গাগুলো সুন্দর করে দিবে। এটা হচ্ছে সেনাপ্রধান। আপনার কোনো ধোকাবাজি ধান্দাবাজিতে এই ইউটিউবার ভাড়া করে লাভ হবে। আপনাকে খুব স্পষ্টভাবে কিছু জায়গা মানুষের সামনে পরিষ্কার করতে হবে। প্রথম জায়গা, বিডিআর এর বিচার নিশ্চিত করতে হবে, তাইলে বুঝবো আপনি দেশপ্রেমিক। আওয়ামী লীগের যেসব লোকজন এখনো ডিওএইচএস এ পলাতক আছে, যাদেরকে আপনি লুকিয়ে রেখেছেন, আপনার অফিসাররা লুকিয়ে রেখেছে, তাদেরকে বের করে আইনের মুখোমুখি করতে হবে। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, সারা দেশে সারাশি অভিযান চালান। অভিযান চালায় আওয়ামী লীগের লোকজনকে ধরেন। অস্ত্র কারা এতদিন অস্ত্রবাজি করেছে, মামলার আসামি কারা, তাদেরকে ধরেন। আপনারা কোনো কিছুই করেন না। আপনি উল্টা বলছেন সরকার, আপনারা কি ব্যারাকে রাখা হয়েছে? আপনাকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে বাইরে রাখা হয়েছে। আপনি কারে দোষ চাপান?
আপনি প্যারালাল গভর্নমেন্ট হিসাবে আপনাকে কাজ করার ক্ষমতা দেওয়া হয়েছে, আপনি এসে সেনা ইউনূসের উপরে দোষ চাপাচ্ছেন। যাই হোক, আমরা বিষয়টি নিয়ে প্রচন্ড রকমের উদ্বিগ্ন আমরা নিজেরাও। সো আমরা দেশবাসীকে বিষয়টা পরিষ্কার করার চেষ্টা করেছি আমি আমার জায়গা থেকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে সজাগ থাকতে হবে প্রতিটা মুহূর্ত পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশে একটা নির্বাচিত সরকার না আসছে এবং সেই সরকারের নেতৃত্বে যারা থাকবে তারা যতক্ষণ স্যাটিসফাইড না। আমি যদি ছোট করে বলি যে তারেক রহমান দেশে যায়নি এখন পর্যন্ত, কেন যায়নি? আপনার কি মনে হয় তারেক রহমান ইউনূসের ভয় যায় নাই? এই সেনাপ্রধানের ভয় যায় নাই? তারেক রহমান আপনাদের কাছে ভাই, অনেকের কাছে আমার মনে হইতে পারে যে আমি এখন হয়তো বা আপনার কারো পক্ষে, ভাই আমি কারো পক্ষে যে কথা বলি না এটা কয়দিন, মানে যখন একজন আজকে বলেন তার পক্ষে বলি, পরশুদিন বুঝতে পারেন যে না এই তো আসলে এর লোক না। সো আশা করি দিন শেষে বুঝতে পারবেন। ভাই বিশ্বাস করেন, বাংলাদেশে যদি নাকি একটা নির্বাচিত সরকার আসে এবং সেটার প্রধান যদি নাকি তারেক রহমান হন, আমি আপনাদেরকে কথা দিলাম, মানে আমি আমার নিজের জায়গা থেকে আমি যতটুকু বুঝতে শিখেছি তারেক রহমানকে, বিএনপির বিগত দিনে যে সরকার ছিল তার চেয়ে অনেক ভালো কিছু একটা দেখবেন। আমি আপনাদেরকে কথা দিলাম, যদি নাকি খারাপ কিছু দেখেন, যদি অন্যরকম কিছু হয়, লুটপাট হয়, তারেক রহমান বিদেশি কোনো শক্তির হয়ে কাজ করে, আমি বললাম আমি ফার্স্ট পার্সন হব যে কিনা আপনাদের সাথে দাঁড়াবো, তারেক রহমানের বিরুদ্ধে দাঁড়াবো। কিন্তু আমি এখন পর্যন্ত তারেক রহমান সম্পর্কে, তারেক রহমানের এখনকার যেই তার চিন্তা ভাবনা, তার যেসব মানুষজনের সাথে তিনি এই রাষ্ট্র নিয়ে কথা বলেন, আমি সেটা থেকে আপনাদেরকে বলছি যে তারেক রহমান একটা ভালো কিছু আপনাদের সামনে। এখন আপনি যে বিএনপিকে দেখছেন, বিএনপি এরকম থাকবে না, বিশ্বাস করেন এরকম থাকবে না। বিএনপির অনেক নেতা আছে যাদের উপরে তারেক রহমানের শতভাগ কর্তৃত্ব নাই, যে কারণে অনেক কিছু তিনি করতে পারছেন না, চাইলেও অনেক ব্যাপারে তিনি এখন নিশ্চুপ থাকছেন। তিনি দেশে ফিরলে সেটা দেখতে পারবেন। সো আমরাও চাই, আর যদি জামাত আসে, আমাদের জামাতকে নিয়েও কোনো বড় ধরনের কোনো অভিযোগ নাই যে জামাত এসে তারপরে দেশকে বিক্রি করে দেবে। তাদের কিছু নেতা আছে যারা কিনা রয়ের সাথে কানেক্টেড, নানানভাবে জামাতকে বিতর্কিত করার চেষ্টা করছে। তো এটার ব্যাপারে আমার কোনো আপত্তি নাই। তারাও যদি আসে, আমি মনে করি দেশ নিশ্চিন্ত একটা জায়গায় যাবে। যারাই ক্ষমতায় আসুক, বিএনপি কিংবা জামাত কিংবা এনসিপি, আমি মনে করি যে এই দেশ একটা ভালো জায়গায় যাবে। তো সেই দিন পর্যন্ত বাংলাদেশের প্রতিটা মানুষকে নিরাপত্তা প্রহরীর মতো এই দেশকে পাহারা দিতে হবে। আমরা আছি ইনশাল্লাহ। এই দেশ ভারত, চীন, পাকিস্তান, আমেরিকা কোনো দেশের কাছে নতজানু হয়ে তারপরে থাকবে, এটা আমরা কখনোই ইনশাল্লাহ হইতে দিব না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।